নমস্কার বন্ধুরা, আজ আমরা মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে মিউচুয়াল ফান্ডের যে ডিফারেন্ট ক্যাটাগরি আছে সে সম্বন্ধে কিন্তু আপনাকে জেনে নিতে হবে, কারণ প্রতিটা ক্যাটাগরিরই কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। এবার যদি আপনি আগে থেকে এই বিভিন্ন ক্যাটাগরি সম্বন্ধে জেনে রাখেন তাহলে কি হবে, আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটা হবে সেটা আপনি নিজে থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে একটা পপুলার ক্যাটাগরি হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড। এইবারে ইকুইটি মিউচুয়াল ফান্ডটা কি? ইকুইটি মিউচুয়াল ফান্ড হলো এমন একটা মিউচুয়াল ফান্ড যে মিউচুয়াল ফান্ডে আমরা যে টাকাটা জমা করছি তার ম্যাক্সিমাম টাকাটাই কোম্পানির শেয়ার বা স্টক কেনার জন্য ইনভেস্ট হয়। এবার এই ইকুইটি মিউচুয়াল ফান্ডেরও বিভিন্ন সাব ক্যাটাগরি আছে। ইকুইটি মিউচুয়াল ফান্ড যে কোম্পানিতে ইনভেস্ট করছে সেই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কত সেইটার উপর ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ডকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে মার্কেট ক্যাপিটালাইজেশন জিনিসটা কি? এটা জানা খুব জরুরি। মার্কেট ক্যাপিটালাইজেশন হলো কোনো কোম্পানির মার্কেট ভ্যালু। এই কোম্পানির একটা শেয়ারের এখন দাম কত আছে আর ওই কোম্পানির ভেতরে টোটাল কতগুলো শেয়ার আছে, এই দুটোকে যদি আমি গুণ করে নিই তাহলে আমি পেয়ে যাব কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ভ্যালু। তো এই মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর বেস করে কোম্পানিগুলোকে আমি বড় থেকে ছোট হিসেবে সাজাবো। তো প্রথম যে 100টা কোম্পানি পাবো সেগুলোকে আমরা বলবো লার্জ ক্যাপ কোম্পানি। তো এই লার্জ ক্যাপ কোম্পানির যে শেয়ার তাকে বলবো লার্জ ক্যাপ শেয়ার বা লার্জ ক্যাপ স্টক। এই শেয়ার আর স্টক দুটো কিন্তু একই কথা। তো এই লার্জ ক্যাপ স্টক বা লার্জ ক্যাপ শেয়ারের বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম কথা, এগুলো খুব বড় সাইজের কোম্পানি। দ্বিতীয়, এরা যে সেগমেন্টেতে বিজনেসটা করছে সেই সেগমেন্টের এরা হলো মার্কেট লিডার। এই কোম্পানিগুলো লেস রিস্কি ফর ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমি যখন ইনভেস্ট করব তখন এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করলে তার রিস্কটা কম হবে। এইবার আমি যে লিস্টটা বানিয়েছি সেই লিস্টের 101 নম্বর থেকে 250 নম্বর পর্যন্ত যে কোম্পানিগুলো থাকছে সেই কোম্পানির শেয়ারকে বলবো আমি মিড ক্যাপ শেয়ার বা মিড ক্যাপ স্টক। এবার এই মিড ক্যাপ স্টকের বৈশিষ্ট্যগুলো কি? প্রথম যে বৈশিষ্ট্য, এই কোম্পানিগুলো কিন্তু খুব গ্রোয়িং কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিগুলো খুব তাড়াতাড়ি বাড়ছে। 2 নম্বর, এই কোম্পানিগুলোতে কিন্তু খুব অপরচুনিটি ভালো আছে যে লার্জ ক্যাপ কোম্পানির থেকেও কিন্তু বেশি রিটার্ন দিয়ে দেওয়ার। কারণটা কি? কারণ এগুলো যেহেতু তাদের থেকেও বেশি হারে বাড়ছে, সুতরাং এখানে ইনভেস্ট করলে আপনার রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি আছে। 3 নম্বর, এই কোম্পানি কিন্তু রিস্কিয়ার দেন লার্জ ক্যাপ স্টক, অর্থাৎ এই কোম্পানির যে শেয়ারগুলো আছে সেগুলো কিন্তু লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারের থেকে বেশি রিস্কি এবং বেশি ভোলাটাইল। এরপরে আমি যে লিস্টটা বানিয়েছিলাম সেই লিস্টের 251 নম্বর থেকে বাকি যে কোম্পানিগুলো থেকে যাচ্ছে সেগুলোকে আমি বলবো স্মল ক্যাপ কোম্পানি। তো এই স্মল ক্যাপ কোম্পানির বৈশিষ্ট্যগুলো কি কি থাকছে? প্রথম কথা, এই কোম্পানির সাইজ ছোট। এই কোম্পানিগুলো কিন্তু ইনভেস্টমেন্টের জন্য খুব রিস্কি, কিন্তু আবার যদি এটা ভালো গ্রোথ করে বা যদি আপনি ভালো স্মল ক্যাপ কোম্পানি খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু তার গ্রোথ পোটেনশিয়াল খুব বেশি থাকছে, কারণ তাদের জন্য তাদের গ্রোথটা বাড়ানোর অনেক বেশি সুযোগ আছে। এখন ছোট আছে কিন্তু পরে বড় হয়ে যাওয়ারও বিরাট সম্ভাবনা আছে। তো আপনার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে স্টক 3 ধরনের হয়, একটা হচ্ছে লার্জ ক্যাপ স্টক, একটা হচ্ছে মিড ক্যাপ স্টক, আর একটা হলো স্মল ক্যাপ স্টক। এইবার যখন এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল তখন মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিগুলো বোঝাও কিন্তু আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। প্রথম যে মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি সেটা হচ্ছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, মিনিমাম 80% ইনভেস্টমেন্ট লার্জ ক্যাপ কোম্পানির স্টক বা শেয়ারেতে ইনভেস্ট হবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আমি যদি 100 টাকা ইনভেস্ট করি এই লার্জ ক্যাপ ফান্ডেতে, তো এই 100 টাকার মধ্যে 80 টাকা খরচা হবে এই যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো আছে তাদের শেয়ার কেনার জন্য, বাকি 20 টাকা অপশনাল, অর্থাৎ বাকি 20 টাকা দিয়ে আপনি লার্জ ক্যাপেরও কিনতে পারেন, মিড ক্যাপেরও কিনতে পারেন, স্মল ক্যাপেরও কিনতে পারেন, সেক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি থাকে। তো আপনি বুঝতেই পারছেন যেহেতু আমি ম্যাক্সিমামটাই লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করছি তাহলে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তার রিটার্নটা যেটা হবে সেটাও একটু বেশি স্টেবল হবে, কারণ লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারগুলো তো স্টেবল। সুতরাং লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের যে রিটার্নটা সেটা একটু স্টেবল হবে এবং কম ভোলাটাইল হবে। যদি আপনি আপনার ইনভেস্টমেন্টেতে রিস্ক নিতে না চান বা আপনি প্রথম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, ব্যাপার স্যাপারগুলো ভালো বোঝেন না, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব যে প্রথম আপনি লার্জ ক্যাপে ইনভেস্ট করুন। এইবার আপনার মনে প্রশ্ন আসবে যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে কীরকম রিটার্ন পাওয়া যেতে পারে, সেটা কি বলতে পারেন? আপনাকে আমি বলছি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে গত 10 বছরে অ্যাভারেজ যে রিটার্ন এসেছে সেটা হচ্ছে 14.54 CAGR। এটা আরেকবার নোট নিন, CAGR। CAGR হলো কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট।
এই ব্যাপারটা একটু বুঝে নেওয়া দরকার আছে। কারণ অনেকেই মনে করেন এই যে আমি বললাম যে 14.54% হারে রিটার্ন এসেছে বছরে, তো 10 বছরে তারা কি করবে, তারা হয়তো ভাববে যে 14.54% ইন্টু 10, তার মানে হচ্ছে কি যে 145.4%ই বুঝি রিটার্ন হলো। কিন্তু না, এটা হচ্ছে অ্যানুয়াল কম্পাউন্ডিং গ্রোথ রেট। তার মানে হলো যে এই বছর যদি আমি 100 টাকা ইনভেস্ট করি, পরের বছর সেটা হবে 114 টাকা 54 পয়সা, তারপরের বছর ওই 114 টাকা 54 পয়সার উপরে 14% গ্রোথ হবে। আপনি বুঝতে পেরেছেন তো? এটা হচ্ছে কম্পাউন্ডিং, যেখানেতে আসল এবং সুদ তার উপরে সুদ বাড়তে থাকবে। তো এই জন্য এটাকে বলা হয় CAGR। তো CAGR এর পাওয়ার বোঝানোর জন্য জাস্ট আপনাকে আমি এক্সাম্পল দিই। মনে করুন কেউ আজ থেকে 10 বছর আগে যদি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করে এবং আমি যদি তার অ্যাভারেজ রিটার্নটাই ধরে নিই, তাহলে সেই 10 লাখ টাকাটা 14.54% CAGR হারেতে আজকে দাঁড়াবে 36,14,000 টাকা। এরপরে আমরা আসবো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের রুলটা হলো যে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন তার মিনিমাম 65% মিড ক্যাপ স্টকেতে ইনভেস্ট করতে হবে, বাকি 35 আপনার জন্য ফ্লেক্সিবল থাকছে। তো যেহেতু ম্যাক্সিমামটাই আমি মিড ক্যাপ কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করছি, সেই কারণের জন্যই আমার এই যে মিউচুয়াল ফান্ডটা এটা কিন্তু লার্জ ক্যাপের থেকে বেশি রিস্কি। কারণ আমি জানি যে মিড ক্যাপ কোম্পানির শেয়ারটা রিস্কি বেশি হয়, রিস্কি ইন দ্য সেন্স ভোলাটাইল, বেশি ভোলাটাইল হওয়ার চান্স থাকে। আবার মিড ক্যাপ কোম্পানির গ্রোথ পোটেনশিয়ালও বেশি হতে পারে। তো সেই কারণের জন্যে এর থেকে রিটার্নও বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তো এইখান থেকে কীরকম রিটার্ন আসে, আমি অ্যাভারেজ রিটার্ন দেখছিলাম যে গত 10 বছরে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে অ্যাভারেজ 19.72% CAGR হারে রিটার্ন এসেছে। তো 10 লাখ টাকা যদি 10 বছর আগে মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে রাখি এবং অ্যাভারেজ যে CAGR রিটার্ন সেটাকে যদি আমি কনসিডার করি, তাহলে তার বর্তমানে ভ্যালু হবে 60.49 lakhs। এইবার আসবে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে স্মল ক্যাপেতে বেশি ইনভেস্ট হবে। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে আপনার যে টোটাল ইনভেস্টমেন্ট তার 65% স্মল ক্যাপ কোম্পানির শেয়ার কেনার জন্য খরচা হবে। তো যেহেতু আমি বেশি করে স্মল ক্যাপ কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করছি, সুতরাং এই স্কিমটা সবথেকে বেশি রিস্কি। স্মল ক্যাপ যেহেতু বেশি রিস্কি হয়, আবার যেহেতু স্মল ক্যাপ স্টকের রিটার্নের পোটেনশিয়ালটাও খুব বেশি, সেই কারণের জন্য স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনাটাও আছে। যদি দেখি যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই ক্যাটাগরির যে অ্যাভারেজ রিটার্ন গত 10 বছরে সেটা হলো 21.79%, হিউজ রিটার্ন। যদি 10 লাখ টাকা এই CAGR রিটার্নেতে আমি ইনভেস্ট করি, তাহলে 10 বছরে তার ভ্যালু হবে 71.80 lakhs। মানে বুঝতে পারছেন, প্রায় 7 গুণেরও বেশি রিটার্ন দিয়ে দিয়েছে গত 10 বছরেতে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে। এইবার মিউচুয়াল ফান্ডের আরেকটা ক্যাটাগরি আছে, সেটাকে বলা হয় লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে তার লার্জ আর মিড ক্যাপ দু ধরনের স্টকেতে ইনভেস্ট হবে। সেবির গাইডলাইন অনুযায়ী লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিনিমাম 35% আপনার লার্জ ক্যাপে ইনভেস্ট করতে হবে, 35% আপনাকে মিড ক্যাপে ইনভেস্ট করতে হবে, বাকি যে 30% রইল সেটা আপনার ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট হবে। তো লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সুবিধাটা কি, যেহেতু এখানে আমি 35% লার্জ ক্যাপ স্টকেতে ইনভেস্ট করছি, সুতরাং সেই পার্সেন্টেজটা আমার পোর্টফোলিওকে স্টেবিলিটি দিচ্ছে। আবার 35% আমি মিড ক্যাপ কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করছি, যেটা কিনা আমাকে গ্রোথ দিচ্ছে। তো এই দুটোর একটা ব্লেন্ড তৈরি হয়ে যাচ্ছে, যেখানে তো আমি ভালো রিটার্নও পেতে পারবো, আবার মোটামুটি সেফটিটাও ভালো বজায় থাকবে। এবার আপনি যদি আমি প্রশ্ন করেন যে গত 10 বছরেতে লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে কীরকম রিটার্ন এসছে, সেটা হলো 16.73%। এইবার যদি 10 লাখ টাকায় লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে 10 বছর আগে ইনভেস্ট করা থাকতো, তাহলে তার বর্তমান ভ্যালু হতো 46.97 lakhs। এরপরে যে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিটার নাম বলবো সেটার নাম হলো মাল্টি ক্যাপ ফান্ড। মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, এখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ 3 ধরনের স্টকেতে ইনভেস্ট হয়। সেবির গাইডলাইন অনুযায়ী আপনাকে মিনিমাম 25% লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট করতে হবে, 25% আপনাকে মিড ক্যাপ স্টকে ইনভেস্ট করতে হবে, আর 25% আপনাকে স্মল ক্যাপ স্টকেতে ইনভেস্ট করতে হবে। আর বাকি যে 25% থাকছে সেটা আপনার জন্য ফ্লেক্সিবল থাকে। এবার আপনি জানতে চাইবেন যে মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে গত 10 বছরের রিটার্ন কেমন আছে। এইটা আপনাকে আমি শো করতে পারবো না, এই জন্যই এই যে ক্যাটাগরিটা খুব রিসেন্ট চালু হয়েছে, সুতরাং এই ক্যাটাগরির জন্য কোনো ডেটা আমার কাছে নেই। এরপরে যে মিউচুয়াল ফান্ডটা আসছে সেটার নাম হলো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু আপনি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এই 3টে ক্যাটাগরি স্টকেতেই ইনভেস্ট করতে পারবেন। তাহলে আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে মাল্টি ক্যাপ আর এই ফ্লেক্সি ক্যাপ এই দুটোর মধ্যে তফাৎটা কোথায় আসছে?
মাল্টি ক্যাপের ক্ষেত্রে আপনার জন্য লিমিটেশন থাকছে এটাই যে আপনাকে কিন্তু লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ তিনটের ক্ষেত্রেই কিন্তু মিনিমাম 25% করে ইনভেস্ট করতেই হবে। কিন্তু ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এখানে কিন্তু ফান্ড ম্যানেজারের কাছে একটা ফ্লেক্সিবিলিটি থাকছে, তিনি তার ইচ্ছে মতো লার্জ, মিড এবং স্মল ক্যাপেতে অ্যালোকেশনটা করতে পারবেন। এবার যদি আমরা দেখি যে গত 10 বছরেতে এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড থেকে কীরকম রিটার্ন এসেছে, ক্যাটাগরি অ্যাভারেজ শো করছে যে গত 10 বছরের রিটার্ন হচ্ছে 15.48% CAGR। তো 10 লাখ টাকা যদি ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট হতো, এই অ্যাভারেজ রিটার্নটা যদি আমি কনসিডার করি, তাহলে তার বর্তমান ভ্যালু দাঁড়াবে 42.18 লাখ। এতক্ষণ আপনি দেখলেন যে মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর বেস করে ইকুইটি মিউচুয়াল ফান্ডকে কীভাবে ভাগ করা হলো। এরপর এই মিউচুয়াল ফান্ডকে আবার অন্যান্যভাবে ভাগ করা যায়। সেক্টরাল মিউচুয়াল ফান্ড থাকে, অর্থাৎ কোন সেক্টরে এটা ইনভেস্ট করছে, অথবা থিমেটিক মিউচুয়াল ফান্ড থাকে, ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড থাকে। তো এইগুলো নিয়ে ডিটেল ভিডিও আমি পরের দিনে নিয়ে আসবো। এবার মনে করুন কেউ মিউচুয়াল ফান্ডেতে প্রতি মাসে 10,000 টাকা ইনভেস্ট করতে চান, তো তাহলে তিনি কোন ধরনের মিউচুয়াল ফান্ডে কীরকম টাকা ইনভেস্ট করবেন সেটা যদি জানতে চান, তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।